জামায়াতের ১১ দলীয় জোটের অংশীদার হয়ে এনসিপি কিভাবে তাদের ঘোষিত ৩৬ দফা কর্মসূচি বাস্তবায়ন করবে, এই প্রশ্নটি গতকাল থেকে নানা মহলে ঘুরপাক খাচ্ছে। অনেকের মধ্যে আলোচনা যে এই দলটি জামায়াত নিয়ন্ত্রিত বা জামায়াতের নেতৃত্বাধীন, এটি বলাই বোধহয় ভালো হবে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি অংশীদার জোট সঙ্গী, তারা কিভাবে আলাদাভাবে তাদের ৩৬ দফা বাস্তবায়ন করবে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। গতকাল শুক্রবার গুলশানের একটি হোটেলে তরুণ যুবাদের দল বা জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তাদের ৩৬ দফা কর্মসূচি বা ইশতেহার, নির্বাচনী ইশতেহার বলা যেতে পারে, সেটি ঘোষণা করলেন নেতৃবৃন্দ। তো সেটি একটি সাংবাদিক সম্মেলনে করা হয়েছে। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, গণমাধ্যমের সাংবাদিকরা তো ছিলেনই। তো সেখানে তারা ৩৬ দফা তাদের ঘোষণা করলেন। তো এখন প্রশ্ন উঠেছে যে তাদের এই মুহূর্তে আলাদা করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবার দরকার কী ছিল? কারণ জোট সরকার এইভাবে ফাংশন করে না। তাদের সমন্বিত একটা বিষয় থাকে, আলাদা আলাদা করে জোট সঙ্গীদের দফাগুলো বা ইশতেহারগুলো বাস্তবায়ন করবার সুযোগ সেখানে সীমিতই থাকে। তো এই প্রশ্নটি বিভিন্ন মহল থেকে উঠেছে যে এটি কীভাবে সম্ভব, আর যদি সম্ভব না হয় তাহলে এখন এই ইশতেহার ঘোষণা করার মানে কি, কেন করা হলো? তো নাহিদ ইসলাম কথা বলেছেন দলের মুখপাত্র হিসেবে, তিনি জবাব দিয়েছেন সেই সব প্রশ্নের। তিনি বলেছেন যে হ্যাঁ, আমরা জোট সঙ্গী ঠিকই, ১১ দলীয় জোটের। এই জোট যদি সরকার গঠন করতে পারে তাহলে আমরা সেই জোটের অংশীদার হিসেবে আমাদের যে ইশতেহারগুলো আছে, ইশতেহারে ঘোষিত ৩৬ দফা, সেগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করব। এগুলো আমাদের প্রায়োরিটি লিস্টে থাকবে, সেভাবে বাস্তবায়ন করবার চেষ্টা করা হবে। তো এইভাবে তিনি মোকাবেলা করেছেন পরিস্থিতি, এবং তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারেও আমরা ছিলাম। এনসিপির উপদেষ্টা অবস্থায় তিনি যখন ছিলেন, বা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, সে কথাই তিনি বুঝিয়েছেন। তখনও আমরা চেষ্টা করেছি বিভিন্ন কিছু বাস্তবায়নের, কিছু ক্ষেত্রে আমাদের সফলতা এসেছে, কিছু ক্ষেত্রে আসেনি। এবং আমাদের বরাবরই একটি নতুন বন্দোবস্তে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল, সেটি বাস্তবায়িত হয়নি। আর আমরা মনে করছি এটি একটি দীর্ঘমেয়াদী যাত্রা। ধাপে ধাপে হয়তো এখন জোট সরকারের অংশীদার হয়েও আমাদের সরকার, জোট সরকার গঠন করলে আমরা সেখানেও কাজ করতে পারবো এবং আমাদের দাবিগুলো আদায় করতে পারবো। তো এইভাবেই তিনি সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তো এখন এটি বাস্তবায়নযোগ্য কিনা সে আলাপ করা যাবে। তাদের দফাগুলো কি? তা আমার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকে হয়তো দেখেছেন তাদের ৩৬ দফা। ৩৬ দফার মধ্যে আবার আলাদাভাবে বেশ কিছু সুপারিশ আছে, ১২টির মতো সুপারিশ আছে। তো ৩৬ দফা বেশ দীর্ঘ একটি তালিকা, তবে সেখানে একেবারে কম্প্রিহেন্সিভ হয়েছে তাদের সেই ইশতেহার, সেটি বলতেই হবে। সেখানে যেমনি আছে সামাজিক সুরক্ষা, তেমনি আছে ভূ রাজনীতির বিষয়, আমাদের সশস্ত্র বাহিনীর উন্নয়ন, অর্থাৎ সব কিছুই সেখানে আছে। বেশ কম্প্রিহেন্সিভ ৩৬ দফা। তো গুরুত্বপূর্ণ কয়েকটি দফা আমার নজর কেড়েছে। এগুলো সত্যিই গুরুত্বপূর্ণ। এগুলো বাস্তবায়ন করা গেলে আমাদের দেশের জন্যে, জাতির জন্যে মঙ্গলই হবে বলতে হবে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো, একটি তো হলো গণভোটে ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সংবিধান সংস্কার করে যেসব পরিবর্তনগুলো আনবার কথা, সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করবার কথা, সেগুলোর বাইরে আদেশ জারি করে, অধ্যাদেশ বলে যেসব কাজ করবার কথা, সংস্কার সাধন করবার কথা, সেগুলোর বিষয়ে একটি কমিশন গঠন করার কথা বলা হয়েছে। তাদের পক্ষ থেকে তারা একটি কমিশন গঠন করবেন এবং সেভাবে সব কিছু বাস্তবায়ন করবেন। আর এর বাইরেও বলা হয়েছে দুর্নীতি দমন করবেন তারা। এক্সকিউজ মি, এটি তাদের প্রায়োরিটি লিস্টে আছে, দুর্নীতি দমন করবার বিষয়টি। গণহত্যার বিচার করবেন। জুলাই গণহত্যা থেকে শুরু করে বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর, যত গণহত্যা হয়েছে, মানবাধিকার বিরোধী গুম খুনের মাধ্যমে হত্যাকাণ্ডগুলো, সবগুলোর বিচার করবেন তারা। এবং একটি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। গুরুত্বপূর্ণ কয়েকটি দফা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক শ্রোতা। মন্ত্রী, এমপি সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বা পদাধিকারীদের বার্ষিক আয় এবং সম্পদের হিসেব দিতে হবে। হিসেব দাও পোর্টালে
সেগুলো প্রকাশ করতে হবে। একটি পোর্টাল করা হবে যার নাম হবে হিসেব দাও। আচ্ছা, আমলাতন্ত্রে পদোন্নতির বিষয়টি পদোন্নতি কমিশনের মাধ্যমে হবে, যোগ্যতা ভিত্তিক। এনআইডি কার্ড হবে সব সেবা প্রাপ্তির মৌলিক বিষয়। তারপর চাঁদাবাজি সম্পূর্ণ বন্ধ করা হবে, যেটা আগে বলেছিলাম। মুদ্রাস্ফীতি 6% নামিয়ে আনা হবে। ভোটারদের ন্যূনতম বয়স হবে 16 বছর। 5 বছরে 1 কোটি সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তারা 5 বছরে বলেছেন, যদিও বিএনপির পক্ষ থেকে একই রকম কর্মসূচিতে বলা হয়েছে 1 থেকে 1.5 বছরের মধ্যে 1.5 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারা, বাট তারা 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের কথা বলেছেন। 15 লাখ নিরাপদ ও দক্ষ প্রবাসী কর্মী গড়ে তোলা হবে। সরকার নিয়ন্ত্রিত প্লেসমেন্ট হবে এবং ভাষা শিক্ষা দেওয়া হবে তাদেরকে, ভালো সেটি দেশের জন্যে। শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হবে এবং বিভিন্ন মাধ্যম, বাংলা ইংরেজি বিভিন্ন মাধ্যম আছে এখন, আরবি, এগুলোকে সমন্বয় করা হবে। প্রবাসী গবেষকদের দেশে ফিরিয়ে আনা হবে। এটি চমৎকার উদ্যোগ, ইশতেহার হিসাবে আমি বলবো, দাবি হিসেবে বা প্রতিশ্রুতি হিসাবে চমৎকার। প্রবাসী মেধাবী গবেষক বা এরকম যারা আছেন তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে এবং সেই জন্য ফান্ডিংয়ের ব্যবস্থা করা হবে। আচ্ছা, হৃদরোগ, ক্যান্সার এবং ট্রমার মতো সিরিয়াস কন্ডিশনগুলোকে অ্যাড্রেস করবার জন্য দেশের দক্ষিণ এবং উত্তরাঞ্চলে বিশেষায়িত স্বাস্থ্যসেবা জোন গঠন করা হবে। আচ্ছা, সংসদে নিম্নকক্ষে 100টি সংরক্ষিত আসনে সরাসরি ভোট হবে। সংরক্ষিত থাকবে না আসনগুলো, সরাসরি ভোটে সেই 100 জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। পূর্ণ বেতনে 6 মাস মাতৃত্বকালীন এবং 1 মাস পিতৃত্বকালীন ছুটি কর্মজীবীদের জন্য ব্যবস্থা করা হবে। প্রবাসীদের পাসপোর্ট, এনআইডি, কনসুলার সেবা এক জায়গায় দিতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার গঠন করা হবে। ঢাকা চট্টগ্রামের সমন্বিত গণপরিবহনের ব্যবস্থা করা হবে। মালবাহী ট্রেন বাড়িয়ে সড়ক পথের জট কমানো হবে। শিল্প কারখানায় ইটিপি বাধ্যতামূলক করা হবে এবং নদী খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হবে। শিল্প কারখানায় ইটিপি, যেটি পরিবেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে না বর্তমানে। সীমান্তে হত্যা বন্ধ করা, পানির ন্যায্য হিস্যা আদায় করা ইত্যাদি বিষয়ে কূটনৈতিক ভূমিকা রাখা হবে। আন্তর্জাতিক মহলের এবং বিভিন্ন সংস্থার সহযোগিতা চাওয়া হবে দরকার হলে। আচ্ছা, সশস্ত্র বাহিনীর ফোর্সের দ্বিগুণ আকারের রিজার্ভ ফোর্স গঠন করা হবে এবং সেনাবাহিনীতে ড্রোন ব্রিগেড এবং সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম যুক্ত করা হবে। তো বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখানে আছে। বিশেষভাবে আমি বলবো, দুর্নীতি দমনের কথা বলা হয়েছে, জিরো টলারেন্স যদি বাস্তবায়ন করা যায়, তারা সরকার গঠন করতে পারে এবং বাস্তবায়ন করতে পারে, নিশ্চয়ই সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সরকারি কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি রাজনৈতিক বিবেচনায় হবে না, মেধার ভিত্তিতে হবে এবং সরকারি কর্মচারী, এমপি, মন্ত্রী থেকে শুরু করে কর্মকর্তারা সরকারি পোর্টালে তাদের বার্ষিক আয়, তাদের আয় ব্যয়ের সম্পদের হিসেব সেটা তারা দাখিল করবেন। এটি চমৎকার এবং করতে পারলে ভালো হবে নিশ্চয়ই। তো বিদেশ থেকে বাংলাদেশি যারা নন রেজিডেন্ট বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে যারা থাকছেন, তাদের মধ্য থেকে গবেষক এবং উচ্চ মেধাবীদের দেশে ফিরিয়ে আনবার ব্যবস্থা করা চমৎকার বিষয়, নিঃসন্দেহে বলবো। তো সব কিছু মিলিয়ে তাদের এই ইশতেহারটি ভালো, সময় উপযোগী এবং দেশের জন্য খুবই কল্যাণকর হবে যদি বাস্তবায়ন করা যায়। কিন্তু সেই প্রশ্ন থেকেই যাচ্ছে, এমন ইতিহাস আগে আছে কিনা, রেকর্ড আছে কিনা যে জোট সরকারে থেকে জোট সঙ্গীরা ইন্ডিভিজুয়ালি তাদের নির্বাচনী ইশতেহার বা তাদের জোটে যাবার আগে দল হিসেবে তাদের যেসব প্রতিশ্রুতি থাকে বা ছিল, তারা সেগুলো কখনো সেভাবে বাস্তবায়ন করতে পেরেছে কিনা, এমন রেকর্ড আছে কিনা। তো সেই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে। তো নানা কারণে এনসিপি একের পর এক চমক দিয়েই যাচ্ছিল। তাদের সর্বশেষ চমক ছিল, প্রিয় দর্শক শ্রোতা, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেওয়া। যদিও বিএনপির সঙ্গে তারা একই সঙ্গে দর কষাকষি তাদের চলছিল এনসিপির, এবং সর্বশেষ তারা সিদ্ধান্ত নেয় জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটে অংশগ্রহণ করবে এবং এর কারণে কিন্তু দলে বিভেদ সৃষ্টি হয়েছিল। অনেকেই দল থেকে চলে গিয়েছেন, পদত্যাগ করেছেন।
কারণ আগে থেকেই আমরা জানতাম এই দলটি ছিল আসলে ভিন্ন মত এবং পথের অনেককে নিয়েই গঠিত হয়েছিল। সেখানে যেমনি ছিল ডান, তেমনি বাম, তেমনি মধ্যপন্থীরা, অর্থাৎ নানা রকমের লোকেরা সেখানে যুক্ত হয়েছিলেন। আর এত মত এত পথ একসঙ্গে চলতে পারে না আসলে। এই দ্বিধা, এই শঙ্কা বরাবরই ছিল বিশ্লেষকদের মধ্যে। তো সর্বশেষ দলটি ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে, ভেঙে যায়নি, দলটি টিকে আছে, কিন্তু দল থেকে অনেকেই বেরিয়ে গিয়েছে। তো যেটি বলছিলাম যে এটিও একটি চমক ছিল, জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে জয়েন করা। আর এই সর্বশেষ চমক 12ই ফেব্রুয়ারি খুবই কাছে, দরজায় কড়া নাড়ছে, কাউন্টডাউন করছি আমরা বলতে গেলে। এই সময় তারা একটি এই দীর্ঘ কম্প্রিহেন্সিভ ইশতেহার প্রকাশ করে আরেকবার আমাদের চমকে দিলেন। তো তারা অনেকভাবে আমাদের চমকে দিয়েছেন আসলে। ফেব্রুয়ারিতে যখন এনসিপি গঠিত হয় বা জাতীয় নাগরিক পার্টি, তখনও কিন্তু এটি একটি চমক ছিল। তারা দল করবেন কিনা, তারা রাজনীতিতে আসবেন কিনা, এই বিষয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল দীর্ঘ সময় ধরে। অবশেষে গত ফেব্রুয়ারিতে তারা ঘোষণা দিয়ে তারা দল করলেন। তো এটিও একটি চমক ছিল। এবং নানা কারণে তারা সরকারে ছিলেন, যারা অবশিষ্ট সরকারে ছিলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ, তারা তাদের পদত্যাগ নিয়ে নানা নাটকীয়তা ছিল। এবং তারা সরকারেই থেকে যাবেন কিনা শেষ অবধি, বা সরকার ছেড়ে দিলে তারা রাজনীতি করবেন না, এমন কথাও শোনা গিয়েছিল। কিন্তু সর্বশেষ দেখা গেল আসিফ মাহমুদ একেবারে শেষ সময়ে এনসিপিতে জয়েন করলেন, মাহফুজ আলম করলেন না, বাইরেই থেকে গেলেন। তো সব কিছু মিলিয়ে একের পর এক আমরা এই দলটি থেকে কিন্তু চমক পেয়েছিলাম। আর এই দলটির প্রতি গণমানুষের যে আকাঙ্ক্ষা ছিল শুরু থেকে আকাঙ্ক্ষা ছিল। তো এই প্রশ্ন দিন শেষে থেকেই যাবে, তারা জন আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে পেরেছেন। যদিও নাহিদ ইসলাম গতকালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন যে তাদের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বন্দোবস্ত, নতুন বাংলাদেশ গড়বার, সেটি অর্জিত হয়নি। তাই তারা এটিকে একটি দীর্ঘমেয়াদী যাত্রা হিসেবে দেখছেন এবং আগামী দিনেও তাদের এই চেষ্টা অব্যাহত থাকবে তাদের আকাঙ্ক্ষা পূরণের এবং নতুন বন্দোবস্ত বাস্তবায়নের। তো দেখা যাক, সময় হয়তো বলে দিবে 11 দলীয় জোট জয় পায় কিনা নির্বাচনে, তারা সরকার গঠন করতে পারে কিনা, আর পারলে এনসিপির এই ইশতেহার কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু বাস্তবায়ন করা যায়, সেই বিষয়গুলো হয়তো ভবিষ্যৎ বলে দিবে। এবং সেই পর্যন্ত আমাদের অপেক্ষাই করতে হবে। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন।